আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি তোমাদের সম্মুখে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের উপরে একটি টপিকস আলোচনা করব, যে টপিকসটির নাম হলো লেনদেন। খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটি সম্পর্কে ধারণা না থাকলে হিসাব বিজ্ঞানের কোনো চ্যাপ্টারের উপরে, কোনো অধ্যায়ের উপরে কোনো জ্ঞান অর্জন করা সম্ভব না। অবশ্যই হিসাব বিজ্ঞান আমরা পাঠ করব কোনো প্রতিষ্ঠানের হিসাব রাখার নিয়মকানুন জানার জন্য। সেই নিয়মকানুন জানতে গেলে অবশ্যই আমরা জানতে হবে ওই ব্যবসা প্রতিষ্ঠানের যে প্রত্যেক দিন যে ঘটনাগুলি ঘটতেছে, ওই ঘটনাগুলি আসলে কি লেনদেন না। যদি লেনদেন না হয়ে থাকে তাহলে তো হিসাব রাখার কোনো দরকার নাই। তাহলে ফার্স্ট টাইম আমাদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে প্রত্যেক দিন যে ঘটনাগুলি ঘটতেছে ওই ঘটনাগুলি কি আসলে কি ট্রানজ্যাকশন নাকি ট্রানজ্যাকশন না। যদি ট্রানজ্যাকশন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের হিসাব রাখতে হবে, অথবা হিসাব রাখার কোনো দরকার নাই। আর হিসাব রাখতে গেলে হিসাব রাখার নিয়মকানুনগুলো আমাদের অবশ্যই জানা থাকা দরকার। তাহলে ফার্স্ট অফ অল আমরা জানব লেনদেন কী জিনিস এবং লেনদেন শব্দটি কোথায় থেকে এসেছে। লেনদেন সম্পর্কে আইডেন্টিফিকেশন না করতে পারলে গোড়াই গেল, প্রথমেই থেকে গেল। তাহলে আমরা জানব লেনদেন শব্দটি কোথায় থেকে এসেছে এবং সেই লেনদেন শব্দটির অর্থ কী। এই লেনদেন শব্দটির ইংরেজি শব্দ হলো ট্রানজ্যাকশন, যার বাংলা অর্থ হলো লেনদেন। এখন এই ট্রানজ্যাকশন শব্দটি কোথা থেকে এসেছে, সেটা ল্যাটিন শব্দ থেকে এসেছে। ল্যাটিন কি শব্দ থেকে এসেছে? যে শব্দটি আছে সে শব্দটি হলো ট্রানজ্যাক্টাস থেকে এসেছে। যেমন এরকম, এই শব্দটা থেকে এই ট্রানজ্যাকশন শব্দটি এসেছে। এই শব্দটির ল্যাটিন শব্দ, এই শব্দটি উৎপত্তি হওয়ার দুইটি শব্দ থেকে উৎপত্তি হয়েছে। একটা হচ্ছে ট্রান্স থেকে এসেছে, একটা প্রথম যে অংশটা, এই অংশটা হলো ল্যাটিন শব্দ ট্রান্স থেকে এসেছে, TRANS, ট্রান্স। এর বাংলা অর্থ হলো পারের দিকে যাওয়া বা অতিক্রম করা। মূলত কোনো কিছুর পারের দিকে যাওয়া অথবা অতিক্রম করা, এই ট্রান্স শব্দটার অর্থ। আর এর পরবর্তী আরেকটা শব্দ থেকে, দুইটা শব্দের সমন্বয়ে এই ট্রানজ্যাক্টাস শব্দটির উৎপত্তি হয়েছে। এই ট্রান্স শব্দের অর্থ হয়েছে অতিক্রম করা, আর এটার সাথে আরেকটা শব্দ আছে অ্যাক্টাস, ACTUS। অ্যাক্টাস এবং ট্রান্স এই দুইটা শব্দের সমন্বয়ে এই যে শব্দ ট্রানজ্যাক্টাস, এই ট্রানজ্যাক্টাস শব্দটি হয়েছে। আর এই ট্রানজ্যাক্টাস শব্দটি ল্যাটিন শব্দ, যার বাংলা অর্থ হলো লেনদেন। তাহলে আমরা যে লেনদেন শব্দটা পেলাম, এই লেনদেন শব্দটা মূলত তৎসম শব্দ থেকে বাংলায় এসেছে। তৎসম শব্দ, এই লেনদেন শব্দটাকে যখন আমরা ভাঙব, প্রথম হবে লেন, এরপরে হবে দেন, লেন। এই লেন শব্দটার অর্থ হইছে কোনো কিছু নেওয়া। লেন শব্দের অর্থ হইছে নেওয়া। এই লেন শব্দের অর্থ হলো নেওয়া, আর দেন শব্দের অর্থ হইছে কোনো কিছু দেওয়া। কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অর্থের নেওয়া দেওয়াটাই হলো মূলত লেনদেন। এই লেনদেন সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব, খুব সুন্দরভাবে জানব। আমরা মনোযোগ সহকারে সে কথাগুলো শুনব। হিসাব শাস্ত্রবিদগণ হিসাব সমীকরণ সম্পর্কে বলেছেন
সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব এর উপাদানগুলোর পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন বলে আখ্যায়িত করেছেন হিসাবশাস্ত্রবিদগণ। অর্থাৎ সম্পদ এবং মালিকানা সত্ত্বের পরিবর্তন আনয়নকারী ঘটনা লেনদেন হিসাবে গণ্য হয়। অর্থাৎ এখানে যে সমীকরণটার মধ্যে সম্পদ আছে, সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, এর এখানের মধ্যে টোটাল 3টা উপাদান আছে। 3টা উপাদানের মধ্যে যদি পরিবর্তন আনয়ন করে কোনো ঘটনা, তাহলে সেটা লেনদেন হবে, নতুবা লেনদেন হবে না। যেমন সম্পদ, সম্পদ কি? যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাসেটস। সম্পদ বলতে গেলে বুঝি আমরা অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। যেমন ব্যবসায়ের মালিকানাধীন কি কি থাকতে পারে আমরা জানি আসবাবপত্র থাকে, দালান কোঠা থাকে, তারপরে কলকব্জা থাকে। এগুলো হলো ব্যবসার সম্পদ অর্থাৎ অ্যাসেট। এর পরবর্তী পর্যায়ে আসতেছে কি? দায়, যেটাকে ইংরেজিতে বলা হয় লায়াবিলিটিস। দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা, যা ব্যবসায় একটি নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই পরিশোধ করতে হবে। তার কোনো বিকল্প নাই, অবশ্যই পরিশোধ করতে হবে, নতুবা ব্যবসা আইনের জামালে পড়বে। অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় কোনো পক্ষের দাবি হচ্ছে দায়। যেমন ব্যাংক থেকে অনেক সময় ঋণ আনা হয়, বা বাকিতে মাল ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়, বা প্রদেয় বিলের সৃষ্টি হয়। এগুলো হলো দায়। তার পরবর্তী পর্যায়ে আমাদের এখানে আছে মালিকানা সত্ত্ব, যেটাকে বলা হয় ওনার্স ইকুইটি। ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ ব্যবসার যে সম্পদ আছে, সম্পদের মধ্যে তৃতীয় কোনো পক্ষ অর্থাৎ ব্যবসার সাথে জড়িত আছে, কিন্তু ব্যবসার মালিকের সাথে কোনো রকম তার কোনো মালিকানা সত্ত্ব নাই। তৃতীয় কোনো পক্ষ ব্যবসার মধ্যে টাকা, তৃতীয় পক্ষের ওই টাকাটা বাদ দিলে যেটা থাকবে সেটা হিসেবে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে 4টি উপাদান। কি কি? 1 নম্বর হিসেবে ক্যাপিটাল। মালিকানা সত্ত্বকে যে প্রভাবিত করে, সেই প্রভাবিত করার 4টি উপাদান আছে। এর 1 নম্বর উপাদান হলো ক্যাপিটাল। এই টাকাটা মালিকে বিনিয়োগ করে কারবারের মধ্যে। এটা মালিকের নিজস্ব তহবিল, মালিক বাড়ির থেকে এগুলো নিয়ে আসে, তার নিজের সহায় সম্পত্তি যাই বিক্রি করে সে টাকাটা নিয়ে আসে। তারপরে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে রেভিনিউ, যেটাকে আমরা বলি আয়। ব্যবসার মধ্যে প্রত্যেক দিন নিয়মিত লেনদেন ঘটে, এই লেনদেনগুলোর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে টাকা আসে, সেটা আমরা আয় হিসাবে কল্পনা করি। তারপরে এই মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে আরেকটা 4টা এন্ট্রি মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। এর 1 নম্বর গেল ক্যাপিটাল, 2 নম্বর হলো রেভিনিউ, 3 নম্বর আমরা লিখতে পারি এক্সপেন্সেস। 4 নম্বর আমরা লিখতে পারি মালিকের উত্তোলন, যেটাকে আমরা বলি ড্রয়িংস। এই 4টা উপাদানের মাধ্যমে এই মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটে। মূলধন আনলে তো পরিবর্তন ঘটবেই, যদি আয় হয় তাহলে এখানে লাভ হবে, আর খরচ হলে তখন
মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে, আর উত্তোলন করলেও এখানে মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে। এই 4টা উপাদানের উপরে ভিত্তি করে এই মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটে। ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেক দিন যে ঘটনাগুলি ঘটে, ওই ঘটনাগুলো অর্থনৈতিক লেনদেনও হইতে পারে, নাও হইতে পারে। অর্থনৈতিক লেনদেন হইতে গেলে এ সমান এল প্লাস ই ইকুয়েশনের মধ্যে অবশ্যই ইফেক্ট আনতে হবে। এই সমীকরণের মধ্যে যদি কোনো প্রভাব না ফেলে কোনো ঘটনা দ্বারা, তাহলে সেটা কোনোদিনও লেনদেন হবে না। এ দ্বারা, আমি আবার বলছি, এ দ্বারা কি বোঝায়? অ্যাসেট, সম্পদ। এল দ্বারা কি বোঝায়? লাইবিলিটিস মানে দায়। ই দিয়ে কি বোঝায়? ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। এইগুলোর উপরে অবশ্যই যে কোনো ঘটনা ঘটে প্রভাব ফেলাইতে হবে। প্রভাব যদি পড়ে তাহলে সেটা লেনদেন হবে, নতুবা সেটা লেনদেন হবে না। যেমন এ হলো কি? সম্পদ। মোট সম্পদ যদি বাড়ে, মোট সম্পদ বাড়লে এদিকে এল প্লাস ই আছে, হয় মোট দায় বাড়বো অথবা মালিকানা সত্ত্ব বাড়বো। মোট দায় বাড়বে অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। অর্থাৎ এ সমান এল প্লাস ই, এই উপাদানগুলোর মধ্যে অবশ্যই প্রভাব ফেলতে হবে। প্রভাব পড়লেই সেটা, সেই ঘটনাটা লেনদেন হবে, নতুবা লেনদেন হবে না। যেমন এদিক দিয়ে এ মানে সম্পদ যদি বাড়ে, তাহলে সম্পদ হলো বাম পাশে, আর ডান পাশে হলো লাইবিলিটিস এবং ওনার্স ইকুইটি। এদিকে যদি সম্পদ বাড়ে, ডান পাশে দুইটার যে কোনো একটা উপাদান অবশ্যই বাড়তে হবে। বাড়লেই গিয়ে কি হবে? লেনদেন হবে, নতুবা লেনদেন হবে না। আবার এই সব মোট সম্পদ যদি কমে, মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। মালিকানা সত্ত্ব কমবে। মোট সম্পদ কমলে এ যদি মাইনাস হয়, তাহলে বাম পাশ থেকে কমলো, তাহলে ডান পাশ থেকে কমতে হবে। এই পাশ থেকে লাইবিলিটিস অথবা ইকুইটি, এই দুইটার যে কোনো একটা মানে দায় অথবা মালিকানা সত্ত্ব, এখান থেকেও মাইনাস হবে। তাহলে বাম পক্ষ যত, ডান পক্ষ তত, দুটো পক্ষ সমান থাকবে। সেক্ষেত্রে সেটা কি হবে? লেনদেন হবে, নতুবা লেনদেন হবে না। কখনো কখনো এরকম হতে পারে, সম্পদ কমলে অপর দিক দিয়ে আবার সম্পদ বাড়বে। একদিক দিয়ে সম্পদ কমতে পারে, অপোজিট পাশে সম্পদ বাড়তে পারে। এ যদি একবার প্লাস হয়, আবার এ একবার মাইনাস হবে। সেটা কিরকম? যেমন ব্যাংক থেকে যদি টাকা উত্তোলন করা হয়, ব্যাংক হলো প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য চলতি সম্পদ। চলতি সম্পদ চলে আসছে, অপোজিট পাশে কারবারের নগদ টাকার পরিমাণ বাড়তেছে। নগদ টাকাও কারবারের একটি চলতি সম্পদ। লেনদেনের মাধ্যমে কখনো কখনো সম্পদ বাড়বে, আবার কখনো কখনো এই সম্পদই আবার কমবে। মানে একটা লেনদেনের মাধ্যমে সম্পদ একবার বাড়বে, আবার সম্পদ কমবে, এরকম ঘটনা ঘটবে। আবার কখনো কখনো এই লাইবিলিটিস মানে দায় বাড়লে ইকুইটি মালিকানা সত্ত্ব কমবে। এই দায় যদি একবার প্লাস হয়, এই মালিকানা সত্ত্ব আবার কমলে সেটা কি হবে? লেনদেন হবে। দায় যদি বাড়ে, দায় কিভাবে বাড়ে? যেমন ধারে যদি মাল ক্রয় করে, তাহলে দায় বাড়বে। এই মাল ক্রয় করে যদি আবার
মালিকই নিয়ে যায় কারবার থেকে, তাহলে মালিকের অধিকারও কমবে। একদিক দিয়ে দায় বাড়তেছে, আরেক দিক দিয়ে মালিকের অধিকার কমতেছে। আবার কখনো কখনো ইকুইটি অনেক সময় বাড়বে, ইকুইটি প্লাস হবে এবং লাইবিলিটিস অনেক সময় কমবে। কিভাবে? যেমন মালিকে যদি বাড়ি থেকে বাড়ির পুকুরের কোনো মাছ টাছ বিক্রি করে বা বাড়ির কোনো সম্পত্তি বিক্রি করে আইনে সেরা যদি কোনো পাওনাদারকে যদি দায় পরিশোধ করে বা ব্যাংকের কোনো ঋণ পরিশোধ করে, যখন বাড়ি থেকে আনলো টাকাটা, সেক্ষেত্রে ইকুইটির পরিমাণ বাড়লো। অপোজিট পাশে এনে কাকে দিল? কোনো দায় পরিশোধ করলো, তাহলে দায় পরিশোধ করলে লাইবিলিটিস পরিমাণ ডেসক্রিজ হয়। এইরকমভাবে প্রত্যেকটা ঘটনা যখন ঘটবে, এ সমান এল প্লাস ই যে সমীকরণটা আছে, এই সমীকরণের প্রত্যেকটা উপাদানের উপরে প্রভাব পড়বে। প্রভাব যদি না পড়ে, সেটা কোনোদিনও লেনদেন হবে না। আগামী ভিডিওতে আমি আরও সুন্দর করে এক্সাম্পল সেট করে চেষ্টা করব বোঝানোর জন্য। সেই পর্যন্ত তোমরা অপেক্ষা থাকো পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।